হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি তার ডাউনওয়ার্ড জার্নি পুনরায় শুরু করেছে। আজকে নিফটি 23,833, 258 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 51,158 পয়েন্ট ক্লোজিং দিয়েছে, 719 পয়েন্ট নিচে। ডিআইআই 1854 কোটি টাকার বাই করেছে, এফআইআই 3024 কোটি টাকার সেল করেছে। সুতরাং কোনো জায়গাতে তেমন কোনো নতুনত্ব নেই। আজকে নিফটি 50-র 50টা শেয়ারের মধ্যে প্রায় 46টা শেয়ার কিন্তু নিচে গেছে। এবারে ধরুন, নিফটির এই ফলের পেছনে বিভিন্ন রকমের লজিক আছে, লজিক দেওয়া হচ্ছে, বাট আমি কিন্তু আপনাদেরকে অনেক আগেই বলেছি যে মার্কেট উঠেছে, উঠার সময় বহু কারণকে নিয়ে তাকে উঠতে হয়েছে, মার্কেটকে পড়তে হবে। সুতরাং আমার মতে মার্কেট পড়ছে, এবারে কারণ বিভিন্ন রকমের কারণ তার মধ্যে ঢোকানো হবে, বাট মার্কেট পড়াটাই ছিল স্বাভাবিক জিনিস। এবং আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে কতদূর পর্যন্ত নিফটি পড়তে পারে বা পড়াটা হেলদি হবে। যাই হোক, আজকের কারণ যেটা দেখানো হচ্ছে, ফার্স্ট, ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পরে চায়নার সঙ্গে তার যে পুরনো বিবাদ, সেটা নিয়ে বহু কথাবার্তা বলছেন এবং ওই তারিফ মানে ইউএস যে ইনকাম ট্যাক্সকে জিরো করবেন বলে যে তারিফ চাপাবেন, কারণ কি চায়না তো সবচেয়ে বেশি মাল বাইরে বিক্রি করে। সুতরাং আজকে পুরো এশিয়ান মার্কেট কিন্তু এই তারিফ ফিয়ারের জন্য কিন্তু মার্কেট নিচে ছিল। সুতরাং সেক্ষেত্রে এশিয়ান মার্কেটের মধ্যে আমরাও পড়ি, সেটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে রুপি প্রচন্ড পরিমাণে উইক হচ্ছে, আর অন্যান্য কারণ আমরা ডেলি বলি, যেমন ধরুন ফরেনাররা বিক্রি করছে, অতএব সেটা। আর সর্বোপরি কারণ হচ্ছে কি, মার্কেটের পড়া উচিত, তাই মার্কেট পড়ছে, অন্য কোনো ভাবে এগুলোকে নেওয়া উচিত নয়। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কিছু কিছু পয়েন্ট আছে আজকে, যে প্রথমত হচ্ছে ক্রুড অয়েল প্রাইস নিচে নামছে, অর্থাৎ 66-67-র কাছাকাছি ক্রুড অয়েল প্রাইস নেমে এসছে। ইন্ডিয়ান ইকোনমির জন্য ক্রুড অয়েল প্রাইস নিচে নামাটা আমাদের জন্য একটা আশীর্বাদ। ঠিক আছে, আমাদের যে ট্রেড ডেফিসিট বলুন, কারণ কি 80% ক্রুড আমাদেরকে অন্যান্য দেশ থেকে নিয়ে আসতে হয়, সুতরাং ওটা একটা আমাদের জন্য গুড প্রফিট। এবার ফ্রেন্ডস, আমি কিছু কথা বলি। দেখুন, লস ইন ইউর পোর্টফোলিও, এটা কিন্তু নোশনাল লস। দেখুন, আজকে কিন্তু আপনার মন খারাপ, কারণ আপনার পোর্টফোলিও নিচে। আপনার পোর্টফোলিও আজকে নিচে নেই, আরো নিচের দিকে যেতে পারে, বাট যারা অ্যাক্টিভলি গত 2-2.5 বছর ধরে, 2-2.5 বছর না হলেও 1-1.5 বছর আমার সঙ্গে আছেন, তাদের পোর্টফোলিও কিন্তু এখনো সাফিসিয়েন্ট প্রফিটে আছে। মিনস, যদি প্রফিটেও সার্ভাইভ করে যায়, দেন অলসো যদি ফুল ফলে প্রফিটেও থাকে, দেন অলসো ইট ইজ গুড, কারণ ইউ আর লং টার্ম ইনভেস্টার। সুতরাং যে লসটা আপনি দেখছেন, দ্যাট ইজ নোশনাল লস। আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন, আপনি কি আজকেই জিনিসপত্র বিক্রি করতে চেয়েছিলেন, না আপনি লং টার্মের জন্য? তাহলে আজকের এই লস দেখে আপনি কেন এত বেশি চিন্তিত হচ্ছেন? নিজেকে কনফিডেন্স দেন যে আমি ইনভেস্ট করেছি লং টার্মের জন্য। আপনি দেখবেন খারাপ সিচুয়েশন চলে যাবে, আবার ভালো সিচুয়েশন আসবে। আজকে মার্কেট এই পতনের পরে তারপরে আবার একটা খারাপ খবর এসেছে। দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু কি, কালকে আজকের যে লো ছিল, সেটা কিন্তু এই সপ্তাহের কি গত সপ্তাহের যে লো 816-র লো, 23,816-র লো ভাগেনি। ঠিক আছে, তার অনেকটা উপর থেকে উপরে গেছে। কিন্তু আজকের যে খবর এসছে, কালকে নিফটিতে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা প্রবল। সেটা কি? ইনফ্লেশন। ইনফ্লেশন যেটা আশা করা হয়েছিল,
মানে মার্কেট এক্সপেক্ট করেছিল ইনফ্লেশন তুলনামূলকভাবে খারাপ হবে, কিন্তু ইনফ্লেশন তার চেয়েও বেশি খারাপ হয়েছে। অর্থাৎ যেটা 5.8 পর্যন্ত ভাবা হয়েছিল, সেই ইনফ্লেশনটা এসছে 6.21। এবং সবচেয়ে বড় বাজে জিনিস হচ্ছে ফুড ইনফ্লেশন, মানে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের জিনিসপত্রের যে ইনফ্লেশন। আমি ওই যে দোকানটা দেখিয়ে দিয়েছি, সমস্ত জিনিসপত্রের দাম একদম পুরো আকাশ ছোঁয়া, যাতে ফুড ইনফ্লেশন এসছে 10.87%। সুতরাং এই যে টোটাল সিচুয়েশন, তাতে কিন্তু কালকে মার্কেটে এফেক্ট পড়তে পারে। কারণ এই যখন ইনফ্লেশন বাড়ছে, রিজার্ভ ব্যাংক কিন্তু এত সহজে ইন্টারেস্ট রেট কাট করবে না। কারণ কি, সবকিছুর একটা সাইকেলে চলে, সবকিছু সাইকেলে চলে। ইনফ্লেশন একটু কুল ডাউন না হওয়া পর্যন্ত আরবিআই কিন্তু রেট কাট করবে না, যতই ইউএস বা ইউরোপিয়ান কান্ট্রিতে রেট কাট হোক না কেন। যাই হোক, তাহলে একটা ভালো খবর কি দিলাম, ক্রুড অয়েল প্রাইসেস কমে আসছে, আমাদের কিন্তু এটা একটা আশীর্বাদ। দ্বিতীয় আর একটা দারুণ খবর আছে, সেটা কি, সেটা হচ্ছে যে এটা নভেম্বর, ইয়াস, অক্টোবর মাসে টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যে টাকা ঢুকেছে, সেটা হচ্ছে 41,886 কোটি। 41,886 কোটি একটা মাসে টাকা ঢুকেছে। দ্বিতীয়ত, এসআইপি এসআইপি কন্ট্রিবিউশন নতুন রেকর্ড হাইতে চলে গেছে, যেটা কিন্তু 25,322.74, প্রায় মোর দেন 25,000 কোটি। মিনস রিটেল ইনভেস্টর, ইভেন যারা এসআইপি তেও টাকা লাগাচ্ছে, তাদের মধ্যেও লিটারেসি এসছে। কারণ তারাও বুঝেছে যে মার্কেট যখন নিচে যাচ্ছে, আমার এসআইপি কাটিংটা বাড়াতে হবে, আমার এসআইপি কাটিংটা বাড়াতে হবে, বা মিউচুয়াল ফান্ডে পয়সা মার্কেট নিচে এলেই পয়সাটা লাগাতে হবে। দ্যাট ইজ দ্য মূল মেসেজ। সেটা কিন্তু যেভাবেই হোক না কেন, তাদের মধ্যে কিন্তু এই লিটারেসি কিন্তু এসেছে, এবং এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য খুব অত্যন্ত ভালো খবর। ঠিক আছে, তাহলে মার্কেটে যদি মানে ধরুন 40, 41, 42 হাজার কোটি টাকা প্রতি মাসে আসে আমাদের ডোমেস্টিক প্লেয়ার মানে ডোমেস্টিক ইনভেস্টরদের কাছ থেকে, তাহলে আমরা ইয়ারলি প্রায় 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি কিন্তু মার্কেটে ডালছি। তাহলে এফআইআই যদি বিক্রি করে তো করুক, তাতে অসুবিধাটা কোথায় আছে? তাহলে আমরা সস্তায় মাল কিনছি। অন্যদিকে ফ্রেন্ডস, রিনিউয়েবল এনার্জি শেয়ার গুলো কিন্তু বেশ কিছুটা এতে যাচ্ছে, কি বলে, নিচে যাচ্ছে। কারণ আপনাদের বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প কিন্তু এগেনস্ট কি না রিনিউয়েবল এনার্জি। উনি এই পেট্রোল, ফসিল ফুয়েল বা কয়লা, এই সমস্ত দিকে বিশ্বাসী। ওনাকে আবার কেউ বোঝালে ইলন মাস্কের মতো কেউ বোঝাবে। ইলন মাস্ক বুঝিয়েছিল বলেই তার ইলেকট্রিক ভেহিক্যালের ব্যাপারে তার যে রিজিডনেস সেটা কমেছে। তো তেমনি ভাবে রিনিউয়েবল এনার্জি মানে শেয়ার গুলো ওই সমস্ত কারণের জন্য কিন্তু খুব দ্রুত নিচে আসছে। বাট মার্কেটের এই সিচুয়েশন কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এবং যদি মার্কেট ধরুন 2 মাসে, ধরুন আমি কথার কথা বলছি, মার্কেটের যে আমরা লজিক্যালি কি বলেছি, নিফটি কতদূর পর্যন্ত আসবে, আমরা যদি সুইং লো থেকে আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট ধরি, তাহলে এই যে ধরুন মানে এই লোটা, অর্থাৎ 18,700, যেখান থেকে মার্কেটটা উঠতে শুরু করেছে, এইখান থেকে যদি আমি যদি দেখি, তাহলে ধরুন 26,000 কতর কাছাকাছি, 270, 80, 300 কাছাকাছি গেছিল। সেখান থেকে যদি 0.5% রিপ্লেসমেন্ট হয়, 22,500, এটা তো আমরা চর্চাই করেছি। খুব খারাপ হলে 21,690, ঠিক আছে, খুব খারাপ হলে 21,690। তাহলে এই যে মানে কারেকশন, এই কারেকশনটা যদি হয়ে যায়, দ্যাট ইজ গুড ফর দা মানে মার্কেট, বা যারা আজকে নতুন ইনভেস্টর এসছেন তাদের জন্য কিন্তু ভালো। কারণ কি, আপনি দীর্ঘমেয়াদীতে ইনভেস্টমেন্ট করবেন, পিক মার্কেটে কেন করবেন? যদি আপনি আজকে লোয়ার প্রাইসে পান, দেন দ্যাট ইজ গুড। ওকে, রিলায়েন্স কিন্তু নিচে নামেনি আজকে, ইনফোসিস নিচে নামেনি, এইচডিএফসি ব্যাংক কিন্তু আজকে প্রায় 2.72% নিচে নেমেছে। ফ্রেন্ডস, আমি কিন্তু বাইং করছি, এবং কোথায় বাইং করছি,
সেটা কিন্তু আপনাদেরকে বলেছি। আপনারা একটু স্লো কিন্তু ইনভেস্ট করবেন এবং পছন্দের শেয়ার, ভালো শেয়ার। আমি এখনো বলছি এবারের র্যালি কিন্তু কারণ কি বহু মানে আমাদের যে টপ শেয়ার গুলো যারা কিন্তু দীর্ঘদিন ধরে পারফর্ম করেনি তারাই কিন্তু আগে কিন্তু র্যালি দেবে। এই ট্রেড লাইনটা আমি ড্র করলাম, এই ট্রেড লাইনের কাছাকাছি সাপোর্টে কিন্তু মার্কেট প্যানিকে চলে এলে কিন্তু আপনারা বাইং করবেন, আরো ধীরে 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 বাইং করতে শুরু করুন। ফ্রেন্ডস, ভিডিও বাড়াবো না, কারণ কি এই অবস্থাতে আপনাদেরকে স্পেসিফিক কোনো শেয়ার বলতে চাইছি না। আগে দেখুন, মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন, আস্তে আস্তে কিনুন। কেনার জন্য এখন সব শেয়ারই ভালো হয়ে গেছে, তাহলে আমি আপনাকে কোন শেয়ারটা বলবো? সুতরাং ওয়েট অ্যান্ড ওয়াচ, অল্প অল্প করে আপনারা কিন্তু আস্তে আস্তে করে মাল তুলতে পারেন। যত নিচে যাবে তত কিন্তু আপনার ভলিউমটা বাড়ানোর চেষ্টা করুন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।